This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতে মহাভারতের শ্লোকের কথা বলছিলাম, তো এবার একটু রামায়ণের কথা বলি। রামচন্দ্রকে নিয়ে তো অনেক কথা ইদানিং বলেছেন নেতারা। আজ যখন সুযোগ পেয়েছি একটু আমরাও বলি আর কি। রামায়ণের উত্তরকাণ্ডে কি বলা হয়েছিল? রামচন্দ্রের সঙ্গে নাকি একটি কুকুরের কথোপকথন হয়েছিল। আসলে তিনি কুকুর নন, তিনি ছিলেন কালাঞ্জরের রাজা। মুনি ঋষিদের অভিশাপে কুকুর হয়ে গেছিলেন। তো সেই কুকুররূপী রাজার কথা শুনে এক ব্রাহ্মণকে শাস্তি দিয়েছিলেন রামচন্দ্র, কারণ সেই ব্রাহ্মণ ওই কুকুরকে অকারণে মারধর করেছিলেন বলে রাজা রাম নিশ্চিত হয়েছিলেন। অর্থাৎ কুকুরকে অত্যাচার করার অভিযোগে এক ব্রাহ্মণকে শাস্তি দিতেও কসুর করেননি রামচন্দ্র। এসবই রামায়ণে লেখা আছে। মহর্ষি বাল্মীকি আসলে বোঝাতে চেয়েছেন প্রকৃত রাজা তিনি, যিনি অপরাধীকে অপরাধী হিসেবেই দেখেন এবং তাকে শাস্তি দেন, তার জাত ধর্ম এই সমস্ত বিচার করেন না। আজ বসিরহাটের সভার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলার মেয়েদের ওপর অত্যাচার হলে তিনি কেষ্টু, বিষ্টু, রাম, রহিম কাউকে ছাড়েন না। আরেকটা কথা, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সন্দেশখালীর মা বোনেদের সঙ্গে যা ঘটেছে তার জন্য তিনি দুঃখিত। মানে কিছু কি ঘটেছে, এমন কিছু কি ঘটেছে যেটা সাজানো নয়? আমাদের এখানে এক দুটো ঘটনা যদি ঘটেও আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই, কারণ আমরা সে যেই হোক, রামই হোক আর রহিমই হোক আর কেষ্টই হোক আর বিষ্ণুই হোক, আমরা কাউকে ছেড়ে কথা বলি না। সন্দেশখালীর মা বোনেদের জন্য যেভাবে আমার মা বোনেদের অসম্মান করা হয়েছে, আমি তার জন্য আমি মর্মাহত, আমি দুঃখিত। মুখ্যমন্ত্রীর এই দুটো কথাই একটু তলিয়ে ভাবুন। প্রথমত, তিনি বলেছেন মহিলাদের অসম্মান করলে তিনি কাউকে রেয়াত করবেন না, তিনি যিনিই হন। আর দ্বিতীয়ত, তিনি বলেছেন সন্দেশখালীর মহিলাদের যেভাবে অসম্মান করা হয়েছে, যা যা ঘটেছে, তিনি মর্মাহত, দুঃখিত, সেই সব ঘটনা থেকে কষ্ট দিয়েছে। এই দুটো কথাই সন্দেশখালীর মহিলাদের আশ্বস্ত করার জন্য, ভরসা দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু সন্দেশখালীর মহিলারা সুবিচার চাইছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় সুবিচারের আশ্বাস দিচ্ছেন। এই পর্যন্ত বিষয়টা একদম সহজ। সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। যে কথাটা শুনে আপনারা ভাবলেন না যে তাহলে কি এই যে এতদিন ধরে সাজানো ঘটনা ঘটেছিল বলে বলা হচ্ছিল, সেই বক্তব্য থেকে পুরোপুরি সরে এলেন মুখ্যমন্ত্রী? না, সরে আসেনি। আসলে তার মতে সন্দেশখালীর মা বোনেদের অসম্মান করেছে বিজেপি, কারণ তাদের নিয়ে ষড়যন্ত্র করেছে। গোটা বিষয়টা ঠিক আছে, বক্তব্যর জায়গায় ঠিক আছে, শুধু প্রেক্ষাপটটা তিনি বদলে দিয়েছেন। এবার সমস্যা কি জানেন? সন্দেশখালীর নারী নির্যাতন প্রসঙ্গে তৃণমূলের সাম্প্রতিক অভিযোগগুলো নিয়ে যদি ভাবতে বসেন, তাহলে আপনাদের চোখের সামনে ওই একের পর এক ভাইরাল ভিডিও ঘুরে বেড়াবে। সেই সমস্ত ভিডিও দেখিয়ে তৃণমূল নেতৃত্ব তারা দাবি করেছেন যে সব অভিযোগ মিথ্যে, সবটাই বিজেপির ষড়যন্ত্র। তাহলে কোথাও গিয়ে কি সবাই সন্দেশখালীর মা বোনেদের রাজনীতির বোড়ে বানিয়ে ফেলেছেন? কে বানিয়েছেন আমরা জানি না, কোনটা সত্যি কোনটা মিথ্যে জানি না, কিন্তু গোটা বিষয়টার সন্দেহ নিরসন মুখ্যমন্ত্রী নিজেই করে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন যে তিনিও আসলে ওই ভাইরাল ভিডিওগুলোর দিকে ইঙ্গিত করেছেন। আরেকটা কথা এক্ষেত্রে না বললেই নয়, সত্যি মিথ্যে নিরসনটা তো তখনই হবে যখন পুলিশ তদন্ত শেষ করবে। কামদুনির অভিযুক্তরা তো হাইকোর্টে ছাড়া পেয়ে গেছে, কারণ তথ্য প্রমাণ জোগাড় করতে পারেনি পুলিশ। সুতরাং কামধুনিটাও সাজানো ঘটনা ছিল। এখন সন্দেশখালীতেও যদি তেমন হয়, তাহলে ও আবার ফের হয়তো ষড়যন্ত্রের তত্ত্বই জোরালো হবে, কিন্তু গোটা সন্দেশখালী ওই কামধুনির মতোই এক আসনে চলে আসবে। মা বোনেদের নিয়ে অসম্মানের খেলা আর কেউ যেন না খেলে, এটা মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো বাইরে না আসলে মানুষ বুঝতেই পারতো না অ্যাকচুয়াল বিজেপি চক্রান্তটা কি করে করেছিল। আমরা বসিরহাট লোকসভা থেকে বিজেপিকে করব খালি, বিজেপিকে করব খালি আর বিজেপিকে করব খালি। আর বসিরহাটে হাজি নুরুল যেদিন জিতবে তার কয়েকদিনের মধ্যে আমার প্রথম ভিজিট এবার সন্দেশখালী হবে। তার কারণ আমি আপনাদের দেখতে যাব।
সন্দেশখালী মহিলারা এর আগে প্রধানমন্ত্রীর সভায় গেছেন, আবার তৃণমূলের মহিলা সমাবেশেও সন্দেশখালীর থেকে প্রতিনিধি দল এসছে। কিন্তু এত কিছু ঘটে যাওয়ার পরেও মুখ্যমন্ত্রী কেন সন্দেশখালী যাননি? বিরোধীরা হয়তো এই প্রশ্ন করে করে ক্লান্ত হয়ে গেছে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন যাবেন, এবার অবশ্যই যাবেন, শুধু একটা ছোট্ট শর্ত আছে। এই শর্তটা লোকসভার ওই বসিরহাট লোকসভার মানুষকে পূরণ করতে হবে। তাদের কেন্দ্র থেকে তৃণমূলের ওই হাজি নুরুল ইসলামকে জেতাতে হবে। তিনি জিতলেই তিনি সন্দেশখালীতে যাবেন। অর্থাৎ সন্দেশখালীতে মুখ্যমন্ত্রীর যে সফরটা সেটা একটা শর্তাধীন বিষয়, কন্ডিশনস অ্যাপ্লাই বলে তোলায় ছোট্ট করে লেখা আছে। এই কন্ডিশনটা, এই শর্তের ব্যাপারটাই বিরোধীরা এতদিন বোঝেননি। আশা করি আজকের পর তাদের মনে আর কোনো দ্বন্দ্ব থাকবে না, বারবার ওই একটা প্রশ্ন করবেন না, কেন যাননি। এখন যাবেন এবং কোন শর্ত পূরণে যাবেন সেটা মুখ্যমন্ত্রী খুব স্পষ্ট করে দিয়েছেন যাতে ওই বিরোধীদের মন থেকে দ্বন্দ্ব শব্দটাই কোথাও গিয়ে উড়ে যায় আর কি। এই দ্বন্দ্ব কথাটার দুটো মানে হয় জানেন তো, এক দ্বিধা বা সংশয়, যে সন্দেশখালীর ক্ষেত্রে যেটা পুরোদস্তুর প্রযোজ্য, আরেকটা হলো সংঘর্ষ বা যুদ্ধ, যেটা আজ বেলেঘাটায় দেখা গেল। বেলেঘাটা বুঝিয়ে দিল যে একটা ভোট সবার কাছে ইম্পর্ট্যান্ট। আজ সেই কাণ্ডটা ঘটলো জানেন তো, যেটার পর বাকি আরও 2 দফার ভোট নিয়ে কমিশনকে আলাদা করে হোমওয়ার্ক করতে হবেই। হয়তো 2টো ভোট নিয়ে যদি কেলেঙ্কারি হতে পারে তাহলে 2 দফার ভোট বাকি আছে, কি অবস্থা হবে জানেন? 85 ঊর্ধ্ব ভোটারদের ভোট নেওয়ার জন্য তাদের বাড়ি বাড়ি যাচ্ছেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। সংবিধানের 326 নম্বর ধারায় লোকসভা আর বিধানসভার নির্বাচনে ওই প্রাপ্তবয়স্ক মানে বেশি বয়স্কদের ভোটদানের বিষয়টা ওইভাবে তাদের বাড়ির থেকে গিয়ে নিয়ে আসতে হবে, বা যাদের শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে তাদেরও বাড়িতে বসে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে, কথা স্পষ্ট করে বলা আছে। বেলেঘাটার ওই 85 ঊর্ধ্ব 2জন ভোটারের ভোট নিতে তাদের বাড়িতে গিয়েছিলেন কমিশনের প্রতিনিধিরা। নিয়মিত সঙ্গে পুলিশ, প্রিসাইডিং অফিসার বা বুথ লেভেল অফিসার, রাজনৈতিক দলগুলোর নির্বাচনী এজেন্ট সবাই ছিলেন। কিন্তু সেখানেই 2টো ভোট নেওয়ার বদলে রক্তারক্তি কাণ্ড হয়ে গেল। পুলিশের সামনেই নাক ফাটলো, রক্ত ঝরলো, লাঠি চলল। কলকাতা উত্তর ভোট হবে শেষ দফায়, হাতে আরও 10 দিন। কিন্তু তার আগেই কলকাতা উত্তর কেন্দ্রে হাতাহাতির এই ছবিটা অনেক কিছুর উত্তর দিয়ে গেল। 85 ঊর্ধ্ব 2 বয়স্ক নাগরিকের ভোট নিতে গিয়েছিল কমিশন, আর সেই 2 ভোট ঘিরেই বচসা হাতাহাতিতে জড়ালো তৃণমূল বিজেপি। বাড়ি গিয়ে ভোটের সময় বিজেপির লোক এসে ঝামেলা পাকিয়েছে, অভিযোগ বেলেঘাটার তৃণমূলের। নির্বাচন কমিশন ভোট করাতে এসছে এলাকায়, তার সঙ্গে অন্য পার্টির কোনো ক্যাডার থাকবে কেন? 2জন আমরা চিনি না, কেউ এলাকার লোক নয়, এসে মহিলাদের সঙ্গে বাজে ব্যবহার করছে, তাদেরকে কটূক্তি করছে। কেন করবে? এটারই প্রতিবাদ করেছে এই 35-এর মহিলা। বিজেপি প্রার্থী তাপস রায়ের দাবি, কমিশনের নিয়ম মেনে দলীয় এজেন্ট ছিল কমিশনের সঙ্গে, কিন্তু তাদের ঢুকতে দেওয়া হয়নি। 2টো ভোট এখানে ছিল, এরা ঢুকতে দেয়নি তাদের। তখন প্রেসিডেন্ট আসে বা আমার ইলেকশন এজেন্ট আসে, সে বলে, তাকেও যারা ঘিরে ধরে অকথ্য গালিগালাজ যা করছে, স্লোগান শাউটিং, ওকে ধরে মারধর করে মুখ ফাটিয়ে দেয়। ঘটনাস্থলে বিজেপি প্রার্থী নির্বাচনী এজেন্ট পৌঁছলে পরিস্থিতি চরমে ওঠে। পুলিশের সামনেই লাঠিসোঁটা নিয়ে মারধর শুরু হয়ে যায়, নাক ফাটে এক বিজেপি কর্মীর। গুন্ডা বাহিনী, শুনুন, আজকে 2টো ভোটের জন্য আজকে এই সন্ত্রাস হচ্ছে বেলেঘাটায়। লোকাল থানা বলছে আমাদের কাছে কোনো ইনফরমেশন ছিল না, এবং পুলিশের সামনে এই রবীন্দ্রকে মেরে ওর নাক ফাটিয়েছে পুলিশের সামনে। এজেন্ট অন্য কেউ ছিল, ইনাকে যেই ঘিরে ধরেছে আমি সামনে এসেছি, এবার আমাকে ফেলে মারতে শুরু করে। ঘটনাস্থলে বিজেপি প্রার্থী পৌঁছলে তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। 4 তারিখে দিদির পা ধরবে, আর 5 তারিখে আমাদের তৃণমূল ভবন পরিষ্কার করবে। বাংলার মানুষ ওদের জন্য গো ব্যাক স্লোগান দিচ্ছে, ওরা শুনতে পাচ্ছে। দেখুন, ব্রিটিশ সরকার সাংবিধানিক সংস্কারের জন্য 7 সদস্যের একটা পার্লামেন্টারি দল পাঠিয়েছিল আমাদের দেশে। ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে আমাদের দেশের নাগরিক অধিকারটা সেটা ওই সাইমনের নেতৃত্বাধীন ওই কমিশনই ঠিক করবে। ভাবুন, আমাদের সব নাগরিক অধিকার, অথচ সেই কমিশনে ছিলেন না দেশের কোনো প্রতিনিধি। সেই 1928 সাল, সারা দেশ
গর্জে উঠেছিল। স্লোগান কি উঠেছিল? সাইমন গো ব্যাক। এই গো ব্যাকটা সেই থেকে আমরা খুব ভালোভাবে দেখতে শুরু করেছি, জানেন তো। আজকে তৃণমূল বিরোধীদের বলছে গো ব্যাক, আবার বিজেপি, সিপিআইএম, কংগ্রেস মানে বিরোধীরা যে যেখানে সুযোগ পাচ্ছে তৃণমূলকে গো ব্যাক বলছে। পলিটিক্যাল গো ব্যাক গোটা ব্যাপারটা। কারণ এই মুহূর্তে রাজনীতির একটাই বিষয়, ঢিল খেয়ে পাটকেল না ছুড়লে পলিটিক্যাল প্রেস্টিজ তো থাকে না। তাই বেলেঘাটা বা যাদবপুর বা মেদিনীপুর যেখানে যে সুযোগ পেল গো ব্যাকের সুর শুনিয়ে দিল। তাপস রায় গো ব্যাক শুনেছেন, হয় গো ব্যাক স্লোগান, নয়তো সরাসরি বাধার অভিযোগ। সৃজন ভট্টাচার্য আজ বাধার মুখে পড়েছেন। অগ্নিমিত্রা পাল, মিঠুন চক্রবর্তী, তারা আবার শুধু স্লোগান নয়, ইট পাটকেল কাঁচের বোতলও নাকি পেয়েছেন। মানে তাদের ছুঁড়েছে আর কি লোকজন, হাতের কাছে যে যেটা পাওয়া যায় সেটাই ছুঁড়ে দেয় ওই বিরোধীদের লক্ষ্য করে। আগামী দুটো দফা এরকম উড়ন্ত বস্তু যদি এগিয়ে আসতে থাকে, মানে উড়তা বেঙ্গলকে কি এরকমভাবে নির্বাচন কমিশন দেখতে চাইবে? জোর করে নাগরিকের সাংবিধানিক অধিকারের সংস্কার করতে গিয়ে গো ব্যাক স্লোগান শুনেছিলেন সাইমন সাহেব। আজ স্বাধীন দেশে ভোটাধিকার প্রয়োগের লড়াইয়েও গো ব্যাক স্লোগান শুনতে হচ্ছে নেতা নেত্রীদের। শুধু বিরোধী নয়, মাঝে মধ্যে গো ব্যাক স্লোগান শুনতে হচ্ছে শাসক প্রার্থীদেরও। যার যেমন শক্তি সে তেমন করে বাধা দিচ্ছে, বাধা দিয়েই অধিকার কায়েমের চেষ্টা চলছে। তাই বাধা দেওয়াটাও আজকাল রাজনৈতিক অধিকার। এদিন 7 সকালে প্রচারের অধিকার বলেই পঞ্চশায়রে গিয়েছিলেন জোট সমর্থিত সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। গাড়িতে করে প্রচারের সময় একদল তৃণমূল কর্মী সমর্থক স্লোগান তুলে বাধা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। কালকে রাতে 100 নম্বর ওয়ার্ডে সব ফ্লেক্স ব্যানার সব ছিঁড়ে দিয়েছে। এমন বিরাট বীরপুরুষ রাতের অন্ধকারে এসে ছিঁড়েছে, দিনের বেলা ছেঁড়ার সাহস নাই। লোকে জানে যে পাড়ার লোকে তাহলে রিয়াক্ট করবে। আজকে সকালবেলা আমি ঢুকেছি 109 নম্বর ওয়ার্ড শহীদ স্মৃতি কলোনি। ওইসব প্রতিবার এইসব করে তৃণমূল, কিছু লোককে জোটায়, তারা পতাকা টতাকা নিয়ে ওইসব চ্যাং মাছের মতো লাফায়। তাই এবার ইট ফিট মেরেছে, পতাকা টতাকা ছিঁড়েছে, ওইগুলো আমরা ইলেকশন কমিশনে জানাবো। ইট ছোড়া, ফেস্টুন ছেঁড়ার অভিযোগ তুলছেন সৃজন। ছোড়াছুড়ি নানা প্রান্তেই চলছে। এদিনই মেদিনীপুরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে রোড শো করেন মিঠুন চক্রবর্তী। অভিযোগ, মিঠুন চক্রবর্তীর র্যালি লক্ষ্য করে জলের বোতল ছোড়া হয় দেদার।